হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য নতুন একটা ভিডিও। তো সেই ভিডিওতে তোমরা শিখতে চলেছো আমার স্কুল জীবন। এটা লিখেছেন কে? সুভাষচন্দ্র বসু, এর পার্ট 2। ঠিক আছে, পূর্বের ভিডিওতে আমরা পার্ট 1 দেখেছি, এখন পার্ট 2 দেখবো। চলো আলোচনা করছি। তো পার্ট 2 এখান থেকে শুরু হবে। এই নতুন পরিবেশে আমার দিন খুব আনন্দেই কাটছিল। মানে যেখানে তিনি গিয়েছিলেন, যেই জায়গায় সুভাষচন্দ্র বসু গিয়েছিলেন, সেখানে তার দিন খুব আনন্দেই কাটছিল। আগের স্কুলে 7 বছর কাটালেও সেখানে আমার বন্ধু বলতে কেউ ছিল না। তিনি এখন বলছেন যে তিনি আগের স্কুলে 7 বছর কাটিয়েছেন, কিন্তু এখানে তার কোনো বন্ধু ছিল না। কিন্তু এখানে এসে তিনি অনেক অন্তরঙ্গ বন্ধু পেয়েছেন। শিক্ষকদের মধ্যে একজনই মাত্র আমার মনে স্থায়ী ছাপ রেখে গেছেন। ঠিক আছে, তিনি হলেন আমাদের প্রধান শিক্ষক বেণী মাধব দাস। এখন তিনি বলেছেন যে শিক্ষকদের মধ্যে মাত্র একজন স্যারই আছেন যিনি ওনাকে মানে ভালোবাসতেন, এবং উনিও মানে সুভাষচন্দ্র বসু ও স্যারকেও শ্রদ্ধা করতেন। তিনি হলেন কে? ওই স্কুলের প্রধান শিক্ষক বেণী মাধব দাস। প্রথম দর্শনেই তার প্রখর ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। মানে তিনি যখন প্রথম দেখেছিলেন এই বেণী মাধব দাসকে, সুভাষচন্দ্র বসু, তখনই তিনি তার ব্যক্তিত্ব দেখিয়ে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখন আমার বয়স 12 কিছু হবে। তখন তিনি বলেছেন যে সুভাষচন্দ্র বয়স মাত্র 12 বছর হবে। এর আগে আর কাউকে আন্তরিকভাবে শ্রদ্ধা করেছি বলে মনে পড়ে না। মানে তিনি বলছেন, সুভাষচন্দ্র বসু বলছেন যে এই বেণী মাধব স্যারের আগে কাউকে তিনি শ্রদ্ধা করেছেন আন্তরিকভাবে, মানে মন থেকে, তা তাদের মনে পড়ছে না। বেণী মাধব দাসকে দেখবার পর শ্রদ্ধা কাকে বলে মনে প্রাণে অনুভব করলাম। এখন তিনি বলছেন যে যখন তিনি বেণী মাধব দাসকে দেখেছেন, তারপর তিনি মানে মনে প্রাণে অনুভব করলেন যে শ্রদ্ধা কাকে বলে। কেন যে তাকে দেখলে মনে শ্রদ্ধা জাগত তা বোঝার মতো বয়স তখন আমার হয়নি। মানে তিনি বলছেন যে ওই পার্টিকুলার স্যারকে দেখলে যে কেন তার মনে, মানে সুভাষচন্দ্র বসুর মনে শ্রদ্ধা আসতো, তো তিনি তা জানতেন না। শুধু বুঝতে পারতাম তিনি সাধারণ প্রশিক্ষকের পর্যায়ে পড়েন না। মনে মনে ভাবতাম মানুষের মতো মানুষ হতে হলে ওর আদর্শই নিজেকে গড়ে তুলতে হবে। মানে তিনি সুভাষচন্দ্র বসু ভাবতেন যে ওনার মতো মানুষ হয় না, উনি খুবই শ্রেষ্ঠ মানুষ। তো যদি জীবনে মানুষ হতে চাই তাহলে ওনার মতোই হতে হবে। আদর্শের কথা বলতে গিয়ে পিই স্কুলের একটি ঘটনা মনে পড়ে গেল। এখন তিনি বলছেন যে আদর্শের কথা বলতে গিয়ে তিনি একটা স্কুলের কথা, যে স্কুলের নাম পিই স্কুল, সেই স্কুলের একটা ঘটনা তিনি বা তার মনে পড়ে গেল। আমার বয়স তখন বছর 10 হবে, মানে তখন ওনার বয়স 10 বছর হবে। বড় হয়ে আমরা কে কী হতে চাই সেই সম্বন্ধে শিক্ষক মশাই আমাদের প্রবন্ধ লিখতে দিয়েছিলেন। মানে তখন ওই স্কুলে একজন শিক্ষক, ক্লাসের শিক্ষক, কি বলেছেন যে তোমরা বড় হয়ে কী হতে চাও একটা রচনা লিখে আসো। তো আমার বড় দাদাকে জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কার পদমর্যাদা কতখানি সে সম্বন্ধে প্রায় শুনতাম। মানে তিনি সুভাষচন্দ্র বসু তার বড় দাদাকে মানে বড় দাদা সবসময় বলতো যে ডাক্তার বড় না, ম্যাজিস্ট্রেট বড় না, না, বা এখানে কমিশনার বড়, ব্যারিস্টার বড়, এরকম কথা তিনি শুনতেন। ঠিক আছে, তো শুনে শুনে এই সম্পর্কে আমার যা ধারণা জমছিল তাই দিয়ে কোনোরকম একটা প্রবন্ধ খাড়া করলাম। তাতে বোধ হয় আমি কমিশনার আর ম্যাজিস্ট্রেট দুই হতে চেয়েছিলাম। মানে তিনি যা যা শুনছেন সুভাষচন্দ্র বসু তার বড় দাদার কাছ থেকে, ঠিক আছে, তো ওইখান থেকে তিনি একটা ধারণা নিয়েছেন যে তিনি কমিশনার আর এবং ম্যাজিস্ট্রেট দুইটা হতে চেয়েছিলেন। প্রবন্ধটি পড়ে শিক্ষক মশাই আমার ভুল ধরিয়ে দিয়ে বলেন, প্রথমে কমিশনার হয়ে তারপর ম্যাজিস্ট্রেট হতে চাইলে লোকে পাগল বলবে। ঠিক আছে, আমার বয়স তখন খুবই কম, কাজে কোনো পেশার কতখানি মর্যাদা কিছুই জানতাম না বা বুঝতাম না। তবে বাড়িতে সবাই যা বলা বলি করতো তা থেকে বুঝেছিলাম ICS এর মতো চাকরি আর হয় না। মানে সুভাষচন্দ্র বসু যে রচনা লিখেছেন তা দেখে শিক্ষক মশাই বলেন, যদি প্রথমে তুমি কমিশনার হয়ে তারপর ম্যাজিস্ট্রেট হতে চাও তাহলে কিন্তু লোক তোমাকে পাগল ভাববে। তখন তিনি ভাবলেন যে আমার তো এত জ্ঞান বুদ্ধি নেই, কারণ আমি ছোটো মানুষ, আমি কী করে জানবো যে কোন পেশার কতখানি মর্যাদা। তবে বাড়িতে যা বলা বলি হতো মানে জবের ব্যাপারে, তার থেকে তিনি এতটুকু বুঝতে পারলেন যে ICS এর মতো চাকরি আর হয় না। প্রধান শিক্ষক মশাই দ্বিতীয় শ্রেণীর নিচে কোনো ক্লাস করাতেন না, তাই দ্বিতীয় শ্রেণীতে উঠে কবে তার কাছে পড়তে পারবো সেই শুভদিন অপেক্ষায় অধীরভাবে দিন কাটতাম। এখন তিনি বলছেন যে ওই যে প্রধান শিক্ষক মশাই তিনি ক্লাস 2-র নিচে ক্লাস করেন না, আর
তার জন্য শরৎচন্দ্র বসু এক্সাইটেড ছিলেন যে কবে তিনি ক্লাস 2-তে উঠবেন এবং তিনি তার অধীনে শিক্ষা গ্রহণ করবেন। অবশেষে সেই দিন এলো, কিন্তু আমার ভাগ্যে তার কাছে বেশি দিন পড়া ছিল না, কারণ কয়েক মাসের মধ্যে তিনি বদলি হয়ে অন্য জায়গায় চলে যান। কিন্তু তিনি যখন ক্লাস 2-তে উঠলেন তিনি বলেন যে এখানে অবশেষে সেই দিন আসলো, কিন্তু যখন তিনি ক্লাস 2-তে উঠলেন ঠিক কয়েক মাস পরে ওই স্যার এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু অল্প দিনের জন্য পড়ালেও যাবার আগে তিনি আমার মনে মোটামুটি একটা নৈতিক মূল্যবোধ জাগিয়ে দিয়ে গেলেন। বুঝতে শিখলাম জীবনে নৈতিক আদর্শটাই সবচেয়ে বড় জিনিস। পাঠ্য বইয়ে পড়েছিলাম, ঠিক আছে। তিনি বলছেন, এখন শরৎচন্দ্র বসু বলছেন যে যদিও আমি ওনাকে অল্প দিনের জন্য পেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে একটা নৈতিক বোধ বা নীতিবোধ শিখিয়ে দিয়েছিলেন, ঠিক আছে। আর ওই নীতিবোধ থেকে আমি বুঝতে পারলাম যে জীবনে বড় হতে গেলে নীতিবোধটা খুব দরকার। পাঠ্য বইয়ে পড়েছিলাম, পদমর্যাদা মোহরের পিঠে ছাপ তো শুধু আসল সোনা সে আর কেউ নয়, মানুষ নিজে। তিনি এখানে বলতে চাইছেন যে মানুষের যে কোয়ালিটি, মানুষের যে কোয়ান্টিটি, ঠিক আছে, মানুষের যে পদমর্যাদা, মানুষের পদমর্যাদা বলতে এখানে কি তার যে ক্ষমতা কতটুকু, সেটা একমাত্র কালে কি মোহরের পিছনে, সিলের পিছনে। সিল, আমরা যে সিল দিই, ঠিক আছে, কিন্তু আসলে সে কেউ আর নয়, সে তো কিন্তু মানুষ নিজে। এই মর্মে তিনি আমায় বুঝিয়ে দিয়ে গেছিলেন, এতে আমার চরিত্র গঠনে কতখানি যে সাহায্য হয়েছিল বলবার নয়। তিনি বলেছেন যে তিনি শরৎচন্দ্র বসু বলেছেন যে ওই যে হেডমাস্টার থেকে তিনি যা শিখেছেন, এর থেকে ওনার যে চরিত্র গঠন হয়েছে কতটুকু তিনি তা এখানে বলে বোঝাতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো এই হলো এই যে আমার স্কুল জীবন এর সেকেন্ড পার্ট এবং শেষ পার্ট। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে এবং প্রথম পার্টটা অবশ্যই দেখে আসবে, নাহলে কিন্তু সেকেন্ড পার্টে কোনো কিছু তোমরা বুঝবে না। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।